গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের যে বাংলার দুটি বই, একটা সাহিত্য সঞ্চয়ন, একটা সাহিত্য সম্ভার, তো সেই সাহিত্য সম্ভার থেকে আজকে একটা গল্পের আলোচনা আমি নিয়ে এসেছি। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করে যে এখন আমাদের যেমন শিক্ষা ব্যবস্থা বা যেভাবে আমরা পড়াশোনা শিখছি, সেই অনেক পুরনো সময়, ধরো 1890-93 সাল, মানে 1900 সালেরও আগে তখনকার শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। এখন যেমন আমরা স্কুলে যাই পড়াশোনা শিখতে, ক্লাস করতে, কিন্তু সেই সময় সেই 1900 সালেরও আগে তখন তো আর এরকম স্কুল ছিল না। তাহলে তখন তারা কিভাবে পড়াশোনা শিখত বা শিখতেন আগের মানুষ? যে কত লেখকদেরকে আমরা জানি সেই সময়কালে, কত বিজ্ঞ মানুষদেরকেও আমরা জানি সেই সময়কালে। তো সেই সময় তারা কিভাবে পড়াশোনা শিখেছে, সেই সেখান থেকে আজ এই বর্তমান ধরো 2025 এই সাল অব্দি যে আহ আরো উন্নত হচ্ছে দিন দিন শিক্ষা ব্যবস্থা, নানান রকম স্কুল তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং স্কুল তো বটে, সে বিল্ডিং বিল্ডিং স্কুল, এবং শিক্ষা ব্যবস্থাও বদলে যাচ্ছে ধীরে ধীরে, নিয়ম কানুন পরিবর্তন হচ্ছে। তো সেই সময়ে, অর্থাৎ সেই 1900 বা তারও আগে, 1893-94 সাল, সেই সময় তো তোমরা নিশ্চয়ই বড়দের মুখে শুনে থাকবে, বাড়ির বড়দের মুখে কিংবা তোমাদের কোনো শিক্ষক শিক্ষিকাদের মুখে শুনে থাকবে যে এখন যেমন স্কুল, আগে তেমনি পাঠশালা ছিল। পাঠশালায় সবাই পড়তে যেত, আলাদা কোনো স্কুল বলে ছিল না। এরকম বাঁধা ধরা কোনো নিয়মাবলী ছিল না যে এইরকম ভাবে এখন স্কুলে যেমন একটা নিয়মাবলী থাকে, একটা বাঁধা ধরা নিয়ম থাকে যে এই সিলেবাস এই কমপ্লিট করব, তারপর এটার মধ্যে একটা পরীক্ষা নেওয়া হবে, এরকম নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, সেই অনুযায়ী চলছে পড়াশোনা, পড়াশোনার গতি। তো সেই সময় তো ধরো পাঠশালা ছিল এবং আলাদা আলাদা কোনো স্কুল ছিল না, এবং সেই পাঠশালা, তার জন্য আলাদা ঘরও ছিল না। এমন এমন সময় গাছের তলায় পণ্ডিতরা পড়াতেন, যাদেরকে গুরুমশাই বলা হতো আগের সেই সমস্ত শিক্ষকদেরকে। তো তারা কোনো জায়গা না পেলেও একটা মনোরম শান্ত জায়গায় গাছের তলায় পড়ানো শুরু করতেন। তো সেই সময়কার কথা, সেই সময়ে এই যে সেই গুরুমশাইদের বা সেই শিক্ষকদের যে একটা জার্নি, সেখান থেকে আহ সেই সময় ধরো এখন যেমন বেশিরভাগ মানুষ, ধরো 70% মানুষ আমি ধরছি, মানে কম করে হলেও আহ, সবার সবার প্রত্যেকের কাছে শিক্ষার আলো পৌঁছেছে, সকলেই মোটামুটি পড়াশোনা জানে। কিন্তু সেই সময় ধরো 1900 সালেরও আগে, তখন তো শিক্ষা ব্যবস্থা দূরের কথা, তখন তো আহ সকলের কাছে শিক্ষার আলো পৌঁছায়নি। তখন এক একজন আহ, মানুষ কত কত আহ, আহ, কত কিছু ফেস করে এই শিক্ষার আলো পৌঁছাতে চেয়েছিলেন। তারা অনেক কষ্ট সহ্য করে সেই অশিক্ষিত সমাজে, স্বাভাবিক, সে অশিক্ষিত মানুষগুলোর মুখাপেক্ষী হতে হয়েছে তাদের, দিয়ে সেই জায়গাটা থেকে সবাইকে পড়াশোনা বা শিক্ষার আলো পৌঁছাতে হয়েছে। গুটি কতক ছাত্রছাত্রীদেরকে নিয়ে পড়ানো শুরু করেছে, এবং সেখান থেকে আজ এখন বর্তমান যে শিক্ষার হার যে পর্যন্ত পৌঁছেছে, শিক্ষার আলো যেমনটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছেছে, এই যে একটা জার্নি, সেই 1893-94 থেকে 2025,
এই এত একটা বছরের জার্নি। তো সেই সময়ে নিশ্চয়ই এতটা সহজ ছিল না যে সেই অশিক্ষিত সমাজে শিক্ষিত মানুষগুলির কাছে যুক্তিপূর্ণ কথা রেখে পড়াশোনা শুরু করান, হ্যাঁ, যে ছাত্রছাত্রীদেরকে পড়ান। তো সেই সময়কালের একটি গল্প লিখেছেন আহ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যে গল্পটির নাম সন্দীপন পাঠশালা, যেটা তোমাদের সাহিত্য সম্ভারের 16 নম্বর অধ্যায়ের অন্তর্গত। তো সেই গল্পটাতে আমরা দেখতে পাবো সেই তৎকালীন সমাজের শিক্ষা ব্যবস্থা বা কিভাবে আহ শিক্ষার আলো পৌঁছেছে, তার যে জার্নি সেটা। তো চলো দেখে নেওয়া যাক। তো এই গল্পটি সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা গল্পটি যিনি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার সম্পর্কে আমরা আগে জেনে নেব। তো এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক, যার জন্ম হয় 1898 সালের 23শে জুলাই বীরভূম জেলার লাভপুরে এক ক্ষয়িষ্ণু জমিদার পরিবারে। তার পিতা ছিলেন হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন প্রভাবতী দেবী। তিনি 1916 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং 1916 সালের আগে তার আগের বছরও তিনি ম্যাট্রিক পরীক্ষা দেন, কিন্তু সেবারে তিনি পাশ করতে পারেননি। পরে 1916 সালে তিনি দ্বিতীয় বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং তারপর তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসেন এবং সেখানে সেন্ট জেভিয়ার্স কলেজে প্রথমে ভর্তি হন। পরে বর্তমান যেটা আশুতোষ কলেজ, তোমরা নাম শুনে থাকবে, সেখানে ভর্তি হন। কিন্তু তার শারীরিক অসুবিধার কারণে এবং স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ায় তিনি পড়াশোনা সম্পূর্ণ করতে পারেননি এবং তিনি একাধারে সেজন্যই তাকে রাজনীতিবিদও বলা হয় এবং একাধারে সাহিত্যিকও, যার জন্য তিনি বেশি পরিচিতি লাভ করেন, বেশি জনপ্রিয় হয়ে ওঠেন, সাধারণ মানুষের কাছে কাছে তিনি পৌঁছান। তো 1952 সালে তিনি বিধান পরিষদের মনোনীত সদস্য হন। আর 1960 সালেও তিনি রাজ্যসভার মনোনীত সদস্য হন। তো যাই হোক, আহ তার রচনাবলিতে আসি, যেটা আমাদের আলোচ্য বিষয়, যেটাই প্রধান আমাদের পড়ার ক্ষেত্রে। তো তার বিভিন্ন রচনা তিনি করেছেন। তিনি অনেক উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন, নাটক, প্রবন্ধ সংকলন, রচনা সংকলন এবং প্রহসন, কাব্যগ্রন্থ ইত্যাদি তিনি রচনা করে গেছেন। সেগুলির কিছু কিছু তোমাদের সামনে উল্লেখ করব। সব তো বলা সম্ভব নয় এবং সব জেনেও তোমাদের এখন লাভ হবে না। তো কিছু কিছু উল্লেখযোগ্য রচনা তোমাদের সামনে এখানে বক্সেও তুলে ধরেছি। তো তার কিছু উল্লেখযোগ্য উপন্যাস হলো চৈতালি ঘূর্ণি, নীলকণ্ঠ, আগুন, ধাত্রী দেবতা, কালিন্দী, গণদেবতা, হাঁসুলিবাকের উপকথা, নাগিনী কন্যার কাহিনী, নিশিপদ্ম, মহানগরী প্রভৃতি। আরো তার মোট 65খানা মতো উপন্যাস তিনি রচনা করেছেন। আরো উপন্যাস আছে। তার কিছু ছোট গল্প হলো জলসাঘর, দিল্লি কা লাড্ডু, 3-0, হারানো সুর, বিষপাথর, আয়না, পঞ্চকন্যা, রামধনু, জাদুকরী প্রভৃতি। তার কিছু উল্লেখযোগ্য নাটক হলো কালিন্দী, কবি, দীপান্তর, আরোগ্য নিকেতন, কালরাত্রি প্রভৃতি। তার প্রবন্ধ সংকলনগুলির মধ্যে কিছু হলো সাহিত্যের সত্য, ভারতবর্ষ ও চীন, রবীন্দ্রনাথ ও বাংলার পল্লী প্রভৃতি। রচনা সংকলন,
তার বেশ কিছু রচনা সংকলন আছে, তার মধ্যে যেমন তারাশঙ্করের শ্রেষ্ঠ গল্প, গল্প সঞ্চয়, ছোটদের শ্রেষ্ঠ গল্প, ছোটদের ভালো ভালো গল্প, কিশোর সঞ্চয়, এরকম তার রচনা সংকলন আছে, একটা বই আকারে, এক একটা বই আকারে বেরিয়েছে সেরকম। তোমরা যদি ইন্টারেস্টেড হও তার এই সমস্ত বইগুলি দেখতে পারো। আচ্ছা, আর এখানে তো তার রচনা সংকলনের নাম উল্লেখ করলাম, তোমাদের সেই বইগুলি খুঁজতে সুবিধা হবে বড়দের কাছে থাকলে, কিংবা এখন তো অনলাইনেই সব পাওয়া যায়। আহ তোমরা আগ্রহী থাকলে পড়ে দেখতে পারো। আচ্ছা, যাই হোক, তিনি একটি ভ্রমণ সাহিত্য রচনা করেছেন, যেটা মস্কোতে কয়েকদিন 1959 সালে। তার একটি মাত্র কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন, যেটি ত্রিপত্র। তার একটি প্রহসন চকমকি, এবং তার মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিছু উপন্যাস, ছোট গল্প এবং নাটক, এগুলির থেকে বেশ কিছু চলচ্চিত্র আকারেও নির্মিত হয়েছে। তো তার যে উপন্যাস, ছোট গল্প এবং নাটক থেকে চলচ্চিত্রেও চলচ্চিত্রায়ন হয়েছে, চলচ্চিত্র নির্মিত হয়েছে, সেগুলির মধ্যে কিছু হলো দুই পুরুষ, ধাত্রী দেবতা, সন্দীপন পাঠশালা, রায়কমল, জলসাঘর, হাঁসুলিবাকের উপকথা, আরোগ্য নিকেতন, গণদেবতা, বেদেনী, আরো আছে 40-44টা মতো তার গল্প, নাটক, উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে। তো আমাদের আলোচ্য যে গল্প অর্থাৎ উপন্যাসের অংশ, সন্দীপন পাঠশালার একটা টুকরো অংশ আমরা পড়বো আমাদের আলোচ্য বিষয় আজকে। তো সেই সন্দীপন পাঠশালা থেকেও কিন্তু চলচ্চিত্র নির্মিত হয়েছে, তোমরা সার্চ করে দেখতে পারো। যেহেতু তোমাদের পড়াতে রয়েছে, তোমাদের সিলেবাসে আছে, তো তোমরা যদি আগ্রহী হও, তোমরা মুভিটা দেখতে পারো, চলচ্চিত্র আকারে নির্মিত হয়েছে। তো যাই হোক, তো তার এই দীর্ঘ জীবনে, তার এই সাহিত্যিক জীবনে, এই উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ ইত্যাদি রচনা সংকলন ইত্যাদির কারণে তিনি বেশ কিছু পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এবং নানান সম্মানেও তিনি সম্মানিত হয়েছেন। সেগুলির মধ্যে তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছেন 1955 সালে, যেটা আহ আরব্য নিকেতনের জন্য, আরব্য নিকেতন নাটকের জন্য, যেটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে পেয়েছেন। এছাড়াও 1968 সালে তিনি মানে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী এবং পদ্মভূষণ উপাধি পেয়েছেন, মানে সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন, এবং যেটা 1968 বললাম, সেটাতে তিনি পদ্মশ্রী এবং পদ্মভূষণ উপাধি পেয়েছেন, সেটা ভারত সরকারের থেকে। এছাড়াও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শরৎ স্মৃতি পুরস্কার পেয়েছেন, জগত্তারিণী স্মৃতি পদক পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া তার গণদেবতা এই উপন্যাসের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি নোবেল পুরস্কারের জন্য তিনি সিলেক্ট হয়েছিলেন, হ্যাঁ, কিন্তু তিনি পাননি, কারণ তার মৃত্যু হয়ে যায়, সেই কারণে তিনি আর নোবেল পুরস্কার পাননি। যাই হোক, এই বিশিষ্ট কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যার মৃত্যু হয় 1971 সালের 14ই সেপ্টেম্বর। তো আমরা ঔপন্যাসিক অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার সম্পর্কে আমরা কিছু জানলাম। এবার আসি গল্পের কথায়, গল্পের উৎস, প্রকাশনা, তারপর তার বিস্তারিত আলোচনা। তো আমাদের আলোচ্য গল্প সন্দীপন পাঠশালা গল্পটি আসলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তার সন্দীপন পাঠশালা নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ
এই সন্দীপন পাঠশালা নামক গল্পটি যেটা আমরা পড়ছি সেটা তার সন্দীপন পাঠশালা নামক উপন্যাসেরই অংশ। তো যাই হোক, এই সন্দীপন পাঠশালা আসলে প্রথমেই নরশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৩৫২-তে কৃষক পত্রিকায় উদয়াস্ত নামে প্রকাশিত হয়েছিল। তো সেটা পরে গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৪৬-এ, এবং যখন একেবারে বই আকারে উপন্যাসটি প্রকাশিত হয় তখন তিনি, অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজে, উদয়াস্ত নাম বদলে উপন্যাসটির নাম দেন সন্দীপন পাঠশালা। এবং এই উপন্যাসের যে খান বস্তু যেটা, সেটার সূচনাকাল ১৮৯৩-৯৪ সাল। তো সেই সময়কার আহ কথা, সেই সময়কার শিক্ষা ব্যবস্থার কথা এই উপন্যাসটিতে তিনি তুলে ধরেছেন। আসলে এই রচনাংশটি আমাদের আলোচ্য বিষয়, মূল পুরো উপন্যাস বাদ দিয়ে আমাদের যেটা আলোচ্য বিষয়, যে আলোচ্য রচনাংশ, সেই রচনাংশটি, সেই গল্পাংশটির কথায় আসে। তো সেই গল্পাংশ বা রচনাংশটিতে শঙ্কর বন্দ্যোপাধ্যায় তৎকালীন গ্রাম্য প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের কথা তুলে ধরেছেন। ওই যে বলছিলাম যে তৎকালীন সময়ে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, সেই শিক্ষকদের স্ট্রাগল, তাদের সেই জার্নিটা তুলে ধরেছেন লেখক এখানে। তোমরা এখানে জানতে পারবে যে সেই সময় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, শিক্ষকদের ঠিক কতটা কষ্ট করে ছাত্রছাত্রীদেরকে তারা পড়াতেন, বা এই যে এখন যে আহ মানে সরকারি যে স্কুল হয়েছে, প্রাথমিক স্কুল বলো বা মানে প্রাইমারি স্কুল বলো বা হাই স্কুল বলো, এই যে সরকারি স্কুলগুলি হয়েছে সেগুলি করতে তাদের অনেকটা পরিশ্রম গেছে, অনেকটা কষ্ট গেছে, অতিবাহিত করতে হয়েছে তাদের সেই কঠিন দিনগুলিকে। তারপরে এখনকার এই দিন এসেছে যে আহ দেখো, সবার পক্ষে কোনো বোর্ডিং স্কুলে রেখে ছেলে মেয়েদের মানুষ করা সম্ভব নয়, কারণ সবাই অর্থনব হয় না, তাই না? সবার কাছে অতটা টাকা থাকে না যে নিজের ছেলে মেয়েদেরকে বোর্ডিং স্কুলে পড়াবে, ভালো ভালো স্কুলে রেখে পড়াবে। অনেকেই আছে গ্রামের কিছু মানুষ, আহ দিন আনা দিন খাওয়া যে মানুষগুলি, যে কষ্ট করে টেনে টুনে সংসার চালান যারা, তাদের ছেলে মেয়েদেরকে নিশ্চয়ই বোর্ডিং স্কুলে পড়াতে পারবেন না। তাই তাদের ছেলে মেয়েদের জন্য, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য, তাদের শিক্ষার জন্য সরকারি স্কুলটাই তাদের কাছে প্রধান, তাই না? যে সরকারি স্কুলগুলি আছে বলেই তারা পড়াশোনা এক প্রকার শিখতে পারছে, না হলে হয়তো হতো না। যেখানে ফ্রিতে ছেলেমেয়েরা পড়তে পারবে, এই যে স্কুলগুলি এখন হয়েছে সেগুলি আসলে শুরু থেকে গোড়াতে তৈরি করতে, সেই আইন পাশ করাতে কিছু মানুষের পরিশ্রম, কষ্ট, অপমান, লাঞ্ছনা সবকিছু মিশে আছে। তাদের জন্যই তো এখন আহ মানুষ প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলো সরকারের অধীনে ফ্রিতে পড়াশোনা করতে পারছে। তো সেই সব দিনের কথা, সেই সব শিক্ষকের কথা, তাদের জীবনের কষ্টের কথা তিনি এখানে তুলে ধরেছেন। সেই আলোচ্য গল্পের সে গ্রাম্য পাঠশালার এক গুরু মশাইয়ের কথা, তার সেই শিক্ষকের তার জীবনের বিয়োগান্তক কাহিনী তিনি ফুটিয়ে তুলেছেন তার এই সন্দীপন পাঠশালা উপন্যাসটিতে। এবং আমাদের আলোচ্য যে রচনাংশ, যে গল্প আকারে যেটা আমরা পড়ছি, সেই গল্পে তিনি ফুটিয়ে তুলেছেন। চলো এবার আমরা গল্পটি বিস্তারিত ভাবে পড়ে দেখি। তো চলো দেখে নেওয়া যাক। দেখো গল্পের নাম সন্দীপন পাঠশালা, লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গল্পটি শুরু হচ্ছে এরকম: ঝাপসা দৃষ্টি আর ফিরল না। চশমা নিয়েও সীতারাম আর ভালো দেখতে পায় না। দীর্ঘকাল আর লেখা হয়নি কিছু নোট বইয়ে। অনেককাল পরে আজ সে নোট বই খুললে।
1 জানুয়ারি 1946, যে স্বাধীনতার 1 বছর আগে। তো এই যে রচনাংশটি আমরা পড়ছি, সেটা স্বাধীনতারও আগে। তো কি বলছে, যে ঝাপসা দৃষ্টি আর ফিরল না, চশমা নিয়েও সীতারাম আর ভালো দেখতে পায় না। অর্থাৎ এখানে সীতারামের কথা এখানে বলা হচ্ছে। তো এই সীতারাম কে, সেটা আমরা পরে পরে দেখতে পাবো। তো সেই সীতারাম যার দৃষ্টি ঝাপসা হয়ে এসছে, তার চোখে আর ভালো দেখতে পান না, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, চশমা নিয়েও তিনি চোখে ভালো দেখতে পান না। দীর্ঘকাল আর লেখা হয়নি কিছু নোট বইয়ে। তো সেই সীতারামের কথা বলা হচ্ছে, যে সীতারাম যেহেতু চোখে দেখতে পায় না আর দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, তাই দীর্ঘকাল অর্থাৎ অনেক দিন হলো, বহুক্ষণ ব্যাপী, দীর্ঘকালের সমার্থক শব্দ হিসাবে ব্যবহৃত হয়, মানে তোমরা মনে রাখতে পারো। তো সেই অনেক দিন হলো যে আর লেখালেখি করছে না, নোট বইয়ে কিছু লিখছে না। তো অনেক কাল পরে আচ্ছা নোট বই খুললে, অনেক কাল পরে, বেশ কিছুদিন হয়ে গেছে, অনেকদিন পর আজকে সেই নোট বই খুলেছে, লিখবে বলে। তো কবে, তারিখ, সাল কি না, 1 জানুয়ারি 1946 সাল। হুম, দেখো, আন্দাজে পেন্সিল দিয়ে লিখলে সীতারাম তার নোট বই। যেহেতু তিনি সে চোখে দেখতে পায় না, সে ঝাপসা হয়ে এসছে, তাই পেন বা পেন্সিল দিয়ে আহ হুবহু বা ভালোভাবে লিখে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই আন্দাজে পেন্সিল দিয়ে আহ যা হোক করে তার নোট বইয়ে লিখলো। এবার তার বর্ণনা করা হচ্ছে। চোখে পুরু চশমা, তবু সে ভালো দেখতে পায় না। পুরু মানে কি, যে বেশ মোটা। তোমরা দেখে থাকবে কোনো বন্ধুদেরকে পড়তে, কিংবা আহ কোথাও দেখে থাকবে বাড়িতে বা প্রতিবেশী কাউকে, আহ, অনেক মোটা চশমা পরে থাকে অনেকে, তাদের অনেক পাওয়ার এসে যায় বা চোখে একদমই দেখতে পাচ্ছে না, তাদের অনেকটা পাওয়ার লাগে, সেজন্য চোখের যে কাঁচটা, মানে চশমার যে কাঁচটা, সেটা বেশ মোটা হয়ে থাকে। তো এই যে সীতারাম, তার চোখে পুরো চশমা, অর্থাৎ মোটা চশমা পরা, অনেক পাওয়ারওয়ালা, তবু সে ভালো দেখতে পায় না। মানে সেই পুরো চশমাও, সেই মোটা কাঁচওয়ালা পাওয়ারওয়ালা সেই চশমাও তার কাজে দিচ্ছে না, তাও সে ভালো দেখতে পায় না। আজ ধীরাবাবু আসবেন। ধীরাবাবু এখন বড় লেখক, দীর্ঘকাল পরে দেশে আসছেন। তো ধীরাবাবুর কথা তিনি বলছেন সীতারাম, যে আজকে ধীরাবাবু আসবেন। সেই ধীরাবাবুকে এখন বড় লেখক, দীর্ঘকাল পর তার দেশে আসছেন, ফিরছেন। রত্নহাটের অনেক পরিবর্তন হয়েছে। সেই রত্নহাটের কথা বলা হচ্ছে, মানে তাদের কোন একটা স্থান, জায়গা, তাদের গ্রামের নাম হতে পারে। সেই রত্নহাট কি বলছে, অনেক পরিবর্তন হয়েছে। তো আগে যেমন ছিল এখন তেমন নেই, অনেকটা পরিবর্তন হয়েছে। বাবুদের সমাজটাই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। যে বাবুদের যে সমাজ ছিল, সেটা এখন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, যে আগের মতো নেই, উলট পুলট হয়ে গেছে। 1930 সালে স্বদেশীয় আর একটা ঢেউ এসেছিল। তো দেখো, বাবুদের সমাজটাই ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। এই বাবুদের সমাজ বলতে আহ যেহেতু দেখো এখানে 1946, মানে যখন তিনি লিখছেন নোট বইতে, সেটা 1946 সাল, অর্থাৎ স্বাধীনতার আগের বছর। তো সেই সময় কি, স্বাধীনতার আগে আমাদের দেশ আহ ব্রিটিশদের হাতে ছিল, ইংরেজরা ইংরেজদের অধীনে ছিল।
তো সেজন্যই বলছেন সেই ইংরেজদের উদ্দেশ্যেই বলা হচ্ছে বা ব্রিটিশদের উদ্দেশ্যেই বলা হচ্ছে বা বলছেন যে বাবুদের সমাজটাই ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, যে ব্রিটিশদের আমলে সেই দেশটা বা ভারতবর্ষ ছিল। তো তখন তাদের কারণে এবার তোমরা নিশ্চয় শুনে থাকবে যে ব্রিটিশ আমলে আহ, আমাদের দেশের মানুষদের কি পরিণতি হয়েছিল, কতটা করুণ দশা হয়েছিল। তো তাদের ফলে গোটা সমাজ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, তো লন্ডভন্ড, যে কোনো মানুষদের সম্মান নেই। তোমরা শুনে থাকবে যে কালো মানুষদেরকে আহ কত অপমান অপদস্থ করা হতো, বা তাদেরকে রেস্টুরেন্টে যেতে দেওয়া হতো না। হ্যাঁ, কালো চামড়া বলে অনেক অপমান করা হতো, বা সাধারণ মানুষদেরকেও অনেক অপদস্থ করা হতো, অনেক অত্যাচার করা হতো। তো সেই জমিদারির ক্ষেত্রেও কর নেওয়া হতো চাষিদের কাছ থেকে, অনেক অনেক করে কর আদায় করা হতো। তো এরকম নানান অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে ভারতবর্ষকে, ভারতবর্ষের মানুষকে। তো সেই এই আমাদের দেশটা তখন সেই ব্রিটিশদের হাতে ছিল, তাদের অধীনে ছিল। তো সেই সময় তাদের কারণে তাদের দেশের গোটা সমাজটাই একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। 1930 সালে স্বদেশীয় আর একটা ঢেউ এসেছিল। তো এই 1946-এ দাঁড়িয়ে তিনি 1930-এর সেই স্বদেশী ঢেউয়ের কথা বলছেন। কি হয়েছিল সেই সময়? না, 1930 সালে আহ মহাত্মা গান্ধীজির নাম তো তোমরা শুনেই থাকবে। তো গান্ধীজির আহ ডান্ডি পদযাত্রা হয়, বা বলা যায় অহিংস সত্যাগ্রহ আন্দোলন সে সময় হয়েছিল। তো সেই আন্দোলনের কথা বলা হচ্ছে, সেই সত্যাগ্রহ আন্দোলন যেটা ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অংশ, আমরা জানি। তো সেই আন্দোলনের কথা বলা হচ্ছে, সেই আন্দোলনের ঢেউয়ের কথা তিনি এখানে উল্লেখ করছেন, স্বদেশীয় ঢেউ। তারপর দেখো, সে ঢেউকে ঠেকিয়ে রাখতে পারে নাই বাবুদের সমাজ। যে বাবুদের যে সমাজ, যে মানে ব্রিটিশদের অধীনে যে ভারতে যে অধীনে যারা ছিল বা ছিলেন, তারা যে সমাজটা তৈরি করে রেখেছিল, হুম, সেই যে স্বদেশী ঢেউ, সেই সত্যাগ্রহ আন্দোলন, সেই আন্দোলন সেই বাবুদের তৈরি সেই সমাজকে ঠেকিয়ে রাখতে পারেনি। হুম, আহ, তাদের সমাজকে একটু হলেও ভেঙে দিয়ে গেছিল গান্ধীজির ডান্ডি পদযাত্রা, বা বলা যায় অহিংস সত্যাগ্রহ আন্দোলন। হুম, তারপর দেখো, তারা আরো ছোট হয়ে গিয়েছিল। তারপর এলো এই যুদ্ধ, যে দেখো এই গান্ধীজি কিংবা আরো যে সমস্ত মনীষীরা, যারা দেশকে স্বাধীন করার জন্য উন্মুখ হয়েছিলেন, যারা প্রাণও দিয়েছেন দেশ স্বাধীন করার জন্য, দেশকে দেশের স্বাধীনতা লাভের জন্য যারা প্রাণও দিয়েছেন, যারা সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তো নানান রকম আন্দোলন থাকছে, নানান তাদের বিরুদ্ধে নানান প্ল্যান করা হচ্ছে। তার ফলে তাদেরকে আহ, কারাগার বা বলা যায় হাজতে যেতে হতো, জেলে যেতে হতো। কিন্তু তবুও তারা দমতো না, থেমে থাকতো না। তারা আবার আহ ছাড়া পেয়ে আবার তারা আহ সেই লড়াইতে অংশগ্রহণ করত, তাদের নিজেদেরকে বলিদান দিয়ে তাদের দেশকে রক্ষা করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য, দেশের মানুষকে একটু শান্তি দেওয়ার জন্য তারা জীবন দিয়েও লড়ে গেছেন। তো তাদের সেই লড়াইয়ে সেই বাবুদের সমাজ বা সেই ব্রিটিশরা যতটা ছোট হয়ে গেছিল, যতটা হার মানছিল, এই সত্যাগ্রহ আন্দোলনের ফলে তারা আরো ছোট হয়ে গিয়েছিল। আর তাদের মনোবল, তাদের অত্যাচার, হ্যাঁ, তারা যেভাবে সমাজটাকে তৈরি করেছিল সেই সমাজটা ভেঙে তারা খান খান করতে পেরেছিলেন গান্ধীজির মতো মানুষরা। তাদের আন্দোলন
কার্যকরী হতো, সেই সোকল্ড বাবুদের তারা ছোট করতে পেরেছিলেন। যাই হোক, তারপর এলো এই যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলছেন না, 1939 সালে। হুম, এখানে 1939 সালের সেই যুদ্ধের কথা বলেছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যাই হোক, দেখো, 1939 থেকে 45 সাল পর্যন্ত এই যুদ্ধ, ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে নাৎসি জার্মানি, যেটা আহ, আহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, যার ফলে তোমরা নিশ্চয়ই শুনেছো এই বিশ্বযুদ্ধ মানে ঠিক কত বড় যুদ্ধ। না না, দেখো, তার ফলেও বলছেন এই যুদ্ধে দুনিয়া জোড়া যুদ্ধে সব লন্ডভন্ড করে দিয়ে গেল। স্বাভাবিক, 1939 থেকে 45 সাল পর্যন্ত এই যুদ্ধ ক্রমাগত চলেছে, এবং তার ফলে গোটা দুনিয়া যেন যুদ্ধে একেবারে সব লন্ডভন্ড করে দিয়ে গেছে। সর্বনাশা যুদ্ধ, যে সর্বনাশা, যে ভীষণ অনিষ্টকারী, ভীষণ ক্ষতিকর, এরকম বোঝায়। সর্বনাশা সেই যুদ্ধ, সেই ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটাকে সর্বনাশা বলে উল্লেখ করছেন লেখক এখানে। তো আহ দেখো, সে যুদ্ধের ফলে যে আরো কি কি হয়েছে লেখক এখানে উল্লেখ করছেন। রত্নহাট দেখলে কান্না পায়, ঝড়, মহামারী, বন্যায় মানুষ মরল কীট পতঙ্গের মতো। তারপরে সেই যুদ্ধের পরে সেই রত্নহাট আর আগের মতো নেই। এখন সেই রত্নহাটের অবস্থা দেখলে কান্না পায়। ঝড়, মহামারী, বন্যায় তারপরে নানান আঘাত এসেছে সেই রত্নহাটের ওপর। ঝড় এসেছে, মহামারী এসেছে, বন্যা এসেছে, তার ফলে কীট পতঙ্গ মরলে যেমন হয়, মানুষও তেমনি কীট পতঙ্গের মতো মরেছে। এবং সে যুদ্ধে ঘর ভাঙলো, জমি ভরে গেল বালিতে। যুদ্ধ নিয়ে এলো দুর্ভিক্ষ। গরিবের গরিব হলো দেশত্যাগী, যে গরিবরা হলো দেশত্যাগী। বাপ ছেলে বেচল, তারই পাঠশালায় পড়তো এমন ছেলেও বিক্রি হয়েছে, মেয়ে চালান গেছে। সীতারাম ভাগ্যকে ধন্যবাদ দেয় যে তার দৃষ্টিশক্তিকে হ্রাস করে দিয়েছে, একরকম নিঃশেষে হ্রাস করে দিয়েছে বললেই হয়। সেই সর্বনাশা যুদ্ধের কথা বলছেন, সেটা তিনি দেখেছেন। এবং সে যুদ্ধের ফলে কি কি আহ হয়েছে, দেশের মানুষকে কতটা সহ্য করতে হয়েছে, দেশের পরিণতি কি হয়েছে, সেগুলো তিনি বলছেন। সে যুদ্ধের ফলে ঘর ভাঙলো, মানুষের প্রত্যেকের ঘর ভাঙলো, জমি ভরে গেল বালিতে। জমি চাষযোগ্য নেই, সেই জমি বালিতে ভরে গেছে। এবং সে যুদ্ধ নিয়ে আসলো দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে কি তোমরা জানো নিশ্চয়, যে প্রবল খাদ্যাভাব, কোনো নির্দিষ্ট অঞ্চলে খাদ্যের সংকট, সেটাকে দুর্ভিক্ষ বলে। তো সেই যুদ্ধের ফলে এই যে জমি ভরে গেল বালিতে, তো জমিগুলো আর চাষের যোগ্য রইলো না, সেগুলো বালিতে ভরে আছে, তার ফলে কি চাষবাস হচ্ছে না। তো যেহেতু চাষ হচ্ছে না, ধান চাল হবে কিভাবে, মানুষ খাবে কি, মানুষ অনাহারে থাকছে, দুর্ভিক্ষ এসেছে দেশে। সেই যুদ্ধ দুর্ভিক্ষ নিয়ে এসেছে। গরিবেরা হলো দেশত্যাগী, গরিবরা যারা ছিলেন, তারা দেশত্যাগী হতে হয়েছে তাদেরকে, অর্থাৎ দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়েছে। বাপ ছেলে বেচল, বাপ ছেলে বেচল, বেচল মানে কি, যে ভ্রষ্ট হয়েছে, মন্দ চালচলন যুক্ত বলা হয় বেচল মানে। তারই পাঠশালায় পড়তো এমন ছেলেও বিক্রি হয়েছে, যে সীতারাম তার কথা বলছে। সীতারামের পাঠশালায়, অর্থাৎ তিনি একজন শিক্ষক, একজন গুরু মশাই। তো সেই পাঠশালার কথা বলা হচ্ছে, সেই সময়কার। হ্যাঁ, তো সে তার পাঠশালায় পড়তো এমন ছেলেও বিক্রি হয়েছে, মেয়ে চালান গেছে। যে তখন, তখনকার দিনে তোমরা শুনে থাকবে হয়তো, বা ইতিহাসে পড়ে থাকবে হয়তো, যে মানুষদেরকেও বিক্রি করা হতো, তাদেরকেও চালান করা হতো।
যে এই একদল মেয়েকে চালান করা হচ্ছে, সেখানে ক্রীতদাস হিসাবে কিনতো মানুষ, দাসী হিসাবে কিনতো মেয়েগুলোকে, তাদেরকে খারাপ কাজেও লিপ্ত করাতো, বাধ্য করাতো, ওকে দাসী হিসাবে যে ঘরে রাখার জন্য কিনতো, এরকম আহ ছেলেদেরকেও বিক্রি করা হতো। তো সেই তখনকার সেই যুদ্ধের পরে সীতারাম বলছেন যে তার পাঠশালায়ও পড়তো, এমন ছেলেও বিক্রি হয়েছে, মেয়ে চালান গেছে। সীতারাম ভাগ্যকে ধন্যবাদ দেয় যে তার দৃষ্টিশক্তিকে হ্রাস করে দিয়েছে। যে সীতারাম, সে যে এই যে শুরুতেই আমরা দেখলাম যে তার ঝাপসা দৃষ্টি আর ফিরলো না, চশমা নিয়েও সীতারাম ভালো দেখতে পায় না, অর্থাৎ সে আর ভালো চোখে দেখতে পায় না, তার দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। মোটা আহ, চশমা পরেও, অনেক পাওয়ার দেওয়া চশমা পরেও সে ভালো দেখতে পায় না। তো সেই জন্য, দেখতে না পাওয়ার জন্যই সে তার ভাগ্যকে ধন্যবাদ জানাচ্ছে যে তার দৃষ্টিশক্তিকে হ্রাস করে দিয়েছে, যে ভাগ্যিস আমি চোখে ভালো দেখতে পাই না, নাহলে এরকম দুর্দশা আমি চোখে দেখে সহ্য করতে পারতাম না। হম সেই জন্য সে তার ভাগ্যকে ধন্যবাদ দিচ্ছে যে তার দৃষ্টিশক্তিকে হ্রাস করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। হ্রাস মানে কি? কমে যাওয়া, কমিয়ে দেওয়া, এরকম একরকম নিঃশেষে হ্রাস করে দিয়েছে বললেই হয়। এই যে সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু উলট পুলট হয়ে গেছে, একেবারে লন্ডভন্ড হয়ে গেছে দেশটা, দেশ নেই, একেবারে সবকিছু নিঃশেষ হয়ে গেছে। এই নিঃশেষেই তার দৃষ্টিশক্তি যেন হ্রাস হয়ে গেছে, এই নিঃশেষটাই যেন তার দৃষ্টিশক্তিকে হ্রাস করে দিয়েছে, এরকমটাও বললে হয়। তার এরকমটা আহ আহ, আহ, মনে হয়। তারপর দেখো, ধীরাবাবু আসছেন এই ধ্বংসোন্মুখ রত্নহাট দেখতে। তো ধীরাবাবু সীতারামের কথায় বা সীতারামের কথা শুনে মনে হচ্ছে যে ধীরাবাবু তার কাছে খুব আহ গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসাবে। তো তো ধীরাবাবু আসছেন এই ধ্বংসোন্মুখ রত্নহাট দেখতে। ধ্বংসোন্মুখ মানে কি? যে এমন কিছু যা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, বা বলা যায় ধ্বংসের পথে রয়েছে, ধ্বংস হতে চলেছে, এরকম। তো সেই যে রত্নহাট, সেই রত্নহাটকে যেটা দেখলে এখন কান্না পায়, তার এমন পরিণতি হয়েছে। ও সেই রত্নহাট যেটা ধ্বংস হতে চলেছে, ধ্বংসের পথে রয়েছে, এরকম। তো সেই ধ্বংসোন্মুখ রত্নহাট দেখতে ধীরাবাবু আসছেন। লেখক তিনি, তার অভিপ্রায় সে বুঝতে পারবে না। অর্থাৎ আহ ধীরাবাবু তিনি একজন লেখক, তার পরিচয় আগে দিয়েছেন। তো ধীরাবাবু লেখক, যেহেতু তিনি লেখক, তাই তার অভিপ্রায়, অভিপ্রায় বলতে যে উদ্দেশ্য, তিনি কি মনে করে আসছেন, তার মতলব কি, সেটা সীতারাম বুঝতে পারবেন, সে কথাই তিনি বলছেন। তবে যদি কাঁদতে আসেন, তাহলে আসুন, ধীরাবাবু বসে কাঁদুন। যে সীতারামের বড় কান্না পায় দেশের পরিণতি দেখে, তার শখের রত্নহাট দেখে। হুম, তো এই পরিণতিতে তার যে কান্না পায়, এবং কাঁদার জন্য তিনি যেন মানুষ চাইছেন যে তার সঙ্গে বসে একটু কাঁদবেন শান্তি করে, এরকম। তো যেহেতু ধীরাবাবু আসছেন এবং ধীরাবাবু তার খুবই প্রিয় বলে মনে হচ্ছে, এবং ধীরাবাবু একজন লেখক, তার কি অভিপ্রায় বা তার কি উদ্দেশ্য তিনি জানেন না। তবে যদি কাঁদতে হয়, যদি কাঁদতে আসেন রত্নহাটকে দেখে, তাহলে আসুন, ধীরাবাবু বসে কাঁদুন। রথঘাটকে দেখে, তার পরিণতি দেখে কাঁদুন। আচ্ছা, তো আজকে আমরা লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাদের আলোচ্য বিষয় সঞ্জীবন পাঠশালা, সেই রচনাংশটি কিছুটা পড়লাম, এবং লেখক সম্পর্কেও আমরা কিছুটা জানলাম। হুম, তো এই রচনাংশের বিস্তারিত আলোচনা পর্ব আজকের জন্য এটুকুই।
এবং এর পরবর্তী পর্ব নিয়ে বা পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আসছি আবার পরের ক্লাসে। কেমন? তো ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে এই গল্পের বা এই রচনাংশের পরবর্তী বিস্তারিত পর্ব নিয়ে। ধন্যবাদ।